এসএফ টিভির নিয়মিত আয়োজন জনতার জিজ্ঞাসা অনুষ্ঠানের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন, ঠিক বরাবরের মতোই নিয়মিত যে আয়োজন জনতার জিজ্ঞাসা অনুষ্ঠানে আমরা প্রতি অনুষ্ঠানেই এক একজন রাজনৈতিক নেতাকে আমরা আমন্ত্রণ করি। আজকে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর চুয়াডাঙ্গা জেলা যুব বিভাগের সম্মানিত সভাপতি ও আলমডাঙ্গা উপজেলার সাবেক আমির নূর মোহাম্মদ হোসেন টিপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নির্বাচন একেবারেই খুব কাছে, যেহেতু আজকে আনুষ্ঠানিকভাবেই হচ্ছে আজ থেকে প্রচারণার কাজ শুরু হয়েছে, তাই আমরা অন্য কোনো প্রশ্ন না রেখে সরাসরি নির্বাচন নিয়ে আপনার কাছে একটু প্রশ্নে যেতে চাই। যেহেতু হচ্ছে 10 দলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা মার্কায় ভোট করছেন মাসুদ পারভেজ রাছেল, পাশাপাশি আপনাদের জোটের সঙ্গে আরো 9 দল রয়েছে। সেক্ষেত্রে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আপনাদের যে নির্বাচনী পরিকল্পনা এবং পাশাপাশি অন্যরা যে আপনাদের সঙ্গী দলগুলো আছে, ওনারা কিভাবে আসলে আপনাদের সাথে কাজ করবে? ধন্যবাদ। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এসএফ টিভিকে, এসএফ টিভির কলা কৌশল এবং যারা কর্তৃপক্ষ, সেই সাথে সাথে এসএফ টিভির দর্শক মণ্ডলী, শ্রোতা, শুভানুধ্যায়ী সবাইকে আমার পক্ষ থেকে, আমার দলের তথা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমি সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, আপনারা জানেন আমরা বিগত 17 বছর একটি ফ্যাসিস্ট শাসনের অধীনে আমরা ছিলাম। সেই ফ্যাসিস্ট শাসনের মোকাবেলায় দীর্ঘ আন্দোলন হয়েছে। সর্বোপরি সর্বশেষ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা মনে করি জুলাই গণ অভ্যুত্থান হয়েছে ছাত্র জনতার আন্দোলনের বিনিময়ে, অসংখ্য ভাইয়ের পঙ্গুত্ব, জীবনের বিনিময়ে নতুন একটি বাংলাদেশ আমরা পেয়েছি। এই বাংলাদেশ গঠনের জন্য সবারই কম বেশি অবদান আছে। আমরা আশা করেছিলাম যে এই দেশটা সবাই মিলে আমরা গড়ব, এরকম চিন্তা থেকেই আমরা মনে করি বিগত সময়ে ধাপে ধাপে বিভিন্ন দল সংগঠন একীভূত হয়েছে। তারই প্রেক্ষাপটে আমাদের সংগঠন তথা জামাত ইসলামের সাথে বা নেতৃত্বে 11 দলীয় জোট নামক দলটি আপনারা দেখেছেন। একটি পর্যায়ে যদিও একটি দল বের হয়ে গেছে, সেটা অন্য প্রসঙ্গ। তো এখানে আমাদের 10 দলের সর্বশেষ চূড়ান্তভাবে প্রার্থী আমাদের পক্ষে অর্থাৎ দাঁড়িপাল্লার পক্ষে আমাদের আলমডাঙ্গার কৃতি সন্তান অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল মনোনীত হয়েছেন। ইতিমধ্যে আপনারা জানেন তার প্রচারণা আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো। আমরা মনে করি এখানে আমাদের বিশেষ করে 10 দল বলতে আমরা আমাদের চুয়াডাঙ্গাতে যে অবস্থান, সেটা 10 দলীয় জোট কেন্দ্রীয়ভাবে থাকলেও আমরা মনে করি আমাদের চুয়াডাঙ্গা এক আসনে বা আমাদের চুয়াডাঙ্গা জেলাতে মূলত 10 দলের ভিতরে কয়েকটি দলের কার্যক্রম বা তাদের কার্যক্রম আছে। এর ভিতরে আমাদের চুয়াডাঙ্গা এক আসনে আমাদের 10 দলের ভিতরে লক্ষণীয় এনসিপি, যেটা নতুন দল ছাত্রদের মাধ্যমে গঠিত হয়েছে। এরপরে আছে এবি পার্টি, যাদের কমিটি আছে। এর পাশাপাশি আমাদের এই অঞ্চলে খেলাফত মজলিসের কমিটি আছে এবং তাদের কিছু নেতাকর্মী আছে। তো সেই হিসাবে 10 দলের ভিতরে আমরা মনে করি জামাত সহ 4 দলের কার্যক্রম এখানে আছে, কারোর আংশিক, কারোর মোটামুটি আছে। তো এখানে আমরা যে 3টি দলের কথা আমি বললাম আমাদের 10 দলের অন্তর্ভুক্ত, এখানে 3টি দলের পক্ষ থেকেই আমাদের, যেহেতু তারা তাদের 10 দলের সমর্থনে প্রার্থীতা উদ্যোগ করছে এবং আমাদের সমর্থন দিয়েছে, এবং ইতিমধ্যেই আমাদের এনসিপির প্রার্থী মোল্লা এহসান, সে আমাদের ছোট ভাই, তো সে ইতিমধ্যে আমাদের নির্বাচনী কাজে ক্যাম্পিংয়ে থাকছে, নিয়মিত অংশগ্রহণ করছে। এবি পার্টির যিনি প্রার্থী তিনি আমাদেরই আলমডাঙ্গার সন্তান, কেন্দ্রীয় নেতা হওয়ার কারণে ঢাকাতে অবস্থান করেন, তবে তার প্রতিনিধি আমাদের সাথে আছেন। এর পাশাপাশি আমাদের খেলাফত মজলিসের সাথে ইতিমধ্যেই আলোচনা হয়েছে, তারাও আজকালের ভিতরে আমাদের সাথে থাকবে। এবং আমরা মনে করি যে 10 দলের নামে যে জোট হয়েছে, 10 দলের অন্যান্য সকল শরিক দল আমাদের পক্ষে মানে অবস্থান করছে এবং মাঠে আমরা মনে করি তাদের সর্বস্ব নিয়ে, সর্বশক্তি দিয়েই মাঠে ইনশাল্লাহ কাজ করবে। মানে জনতার একটা প্রশ্ন আছে, সে প্রশ্ন, যেহেতু আমাদের প্রোগ্রামটা হলো যে জনতার জিজ্ঞাসা, এই প্রশ্নগুলো সাধারণ মানুষেরই কিন্তু প্রশ্ন, আমরা সেই প্রশ্নগুলো কালেকশন করে আপনাদের কাছেই বলি। তো জনতার একটা প্রশ্ন আছে যে জামাতের সাথে 11 দলীয় জোট যখন ছিল চরমনায়, বিশেষ করে বাংলাদেশ ইসলামী আন্দোলন, এরা আসলে শেষ মুহূর্তে একেবারে এই সিদ্ধান্ত নেওয়ার শেষ আগেই কেন তারা বেরিয়ে গেলেন, এ ব্যাপারে কি ব্যাখ্যা? জি, এ ব্যাপারে আমরা মনে করি বা যেটা যে আমাদের জামাত ইসলামীর জন্ম এই উপমহাদেশে
প্রায় ৭৫ বছর পূর্বে আমাদের এই যদি বাংলাদেশ আমলে যদি ধরি, সেটাও আমাদের এখানে প্রায় 40 বছর মানে অবস্থান করছে। তো সেই হিসাবে জামাত ইসলাম অনেক পুরনো একটি দল, এবং ইসলামী দলের ভিতরে জামাত তো সবচেয়ে পুরনো। যারা জামাত যখন ইসলামী আন্দোলনের ঘোষণা এদেশে দিয়েছে, তখন এই যারা এখন ইসলামী রাজনীতি করছে তারা জামাত থেকেই শিখে করছে বলে আমরা মনে করি। এখানে মানে জামাত যেহেতু শুরুতেই এদেশে ইসলামী হুকুমত কায়েমের আন্দোলন করতে হবে, এই ধারণাটা মানে কোরআনে আছে, এবং এটাও আমাদের জন্য করা ফরজ, নামাজ রোজা হজ জাকাতের মতো এটা গুরুত্বপূর্ণ। এটা আমরা জামাত অনেক আগে থেকেই মানুষকে বুঝিয়ে আসছে। আজকে নতুন যে সমস্ত ইসলামী দলগুলো এসছে, তারা অনেক পরে তাদের এই বোধোদয় হয়েছে এবং তারা কার্যক্রম শুরু করছে। এখানে মানে এখানে আমরা জামাতের আমির এই চরমোনাই বা ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকল ইসলামী পক্ষকে মানে যাতে একীভূত করে আগামীতে যাতে ইসলামী পক্ষের একটা আলাদা শক্তি প্ল্যাটফর্ম হয়, সেই চেষ্টা উনি 5 তারিখের পর থেকেই চালিয়ে গিয়েছেন বা করেছেন। তারই ফল হিসাবে বলা যায় যে সকল হেফাজতে ইসলাম বাদে সকল ইসলামী দলই তার ডাকে সাড়া দিয়েছে, এবং মানে ইসলামী আন্দোলন বাংলাদেশ তো সাড়া দেওয়ার কারণেই সর্বশেষ তারাই বলেছে যে তারা হচ্ছে যে এক বক্স নীতিতে ভোট করবে। তো সেটা মানে আমরা মানে সর্বশেষ মানে রাজনৈতিক সমীকরণে আমার বিশ্বাস যে হয়তো তাদের হিসাব নিকাশে তাদের চাওয়া পাওয়ার ঘাটতি থেকেই তারা আমাদের এই 10 দল বা 11 দল থেকে তারা মানে ত্যাগ করেছে। তাদের এটা অ্যানালাইসিসটা সম্পূর্ণ তাদের, তবে আমাদের অ্যানালাইসিস যে আসলে জামাত দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার সম্পূর্ণ একটি দল। জামাত দীর্ঘদিন এখানে কাজ করছে, জামাতের রাষ্ট্র আংশিক চালানোর একটা অভিজ্ঞতা আছে, জামাতের দীর্ঘ মানে রাজনৈতিক ক্যারিয়ার আছে, জামাতের বাংলাদেশ ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, অনেক নেতৃবৃন্দকে আমরা ইতিমধ্যে দেখেছি যে বিভিন্ন মাধ্যমে যে তারা জামাত ইসলামকে মুনাফেক শব্দটা ব্যবহার করছে। তো সেখানে চরমোনাইয়ের নেতৃবৃন্দ বেরিয়ে যাওয়া বা বাংলাদেশ ইসলামী আন্দোলন বেরিয়ে যাওয়াতে সেক্ষেত্রে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন কিনা? না, আমরা মনে করি যে এখানে আমাদের কোনো ক্ষতি এজন্যই হবে না। আমরা মনে করি যে ওই যে বিগত ফ্যাসিস্ট আমলে যখন হাসিনার একটা কথা আছে যে যদি আমাদের সাথে থাকে তাহলে সঙ্গী, আর না থাকলে জঙ্গি। তো ঠিক এখানে যখন চরমোনাই পীর সাহেবের সাথে আসন ভাগাভাগিতে তারা একটা আমরা এত মানে যেটা আমি ঘুরে ফিরে বলতে চাচ্ছিলাম যে আমরা একটা পুরাতন দল, আমাদের বিগত বিভিন্ন সংসদে এমপি ছিল, আমাদের উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, অসংখ্য ইউনিয়ন চেয়ারম্যান ছিল, মেম্বার ছিল, মহিলা ভাইস চেয়ারম্যান ছিল। অর্থাৎ একটা রাষ্ট্র চালানোর জন্য যে প্রস্তুতি বা মানে জনশক্তি দরকার, যোগ্য নেতৃত্ব দরকার, এটা আমাদের জামাত ইসলামীর একমাত্র আছে আমরা মনে করি। সেখান থেকে ইসলামী আন্দোলন একটি নবীন দল হওয়ার পরও তারা যখন আমাদের গুরুত্বপূর্ণ যেখানে জিতে আসা আসনগুলোকেও তারা মনে করে যে তাদের পক্ষে তাদের দেওয়া দরকার, যখন এই দাবিগুলা করেছে, আমরা এই ছোট একটা রাজনৈতিক কর্মী হিসাবে আমরা মনে করি তারা জোটে এসছে, আসলে জোটটা হয়তো অন্য কারোর মানে উদ্দেশ্য সাধন করার জন্যই হয়তো এসছে, না হলে শুধুমাত্র ছোটখাটো এই চাওয়া পাওয়ার জন্য তারা জোট ত্যাগ করতেন, এটা আমার বক্তব্য। এখানে আপনি যেটা বললেন যে তারা যাওয়ার কারণে আমাদের কোনো ইয়ে হবে কিনা, আমরা মনে করি যে 5 তারিখের পরবর্তীতে যে বাংলাদেশ, এই বাংলাদেশে আমাদের আমিরে জামাত যে নতুন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ গঠনের জন্য ডাক দিয়েছেন, তার একটা স্লোগান আছে যে চলো একসাথে গড়ি বাংলাদেশ। এই ধারণাটা, এবং সর্বশেষ আপনারা দেখেছেন যে আমাদের যে ইস্তেহার ঘোষণা হয়েছে সেটা জাতীয় আন্তর্জাতিকভাবে সমর্থিত হয়েছে। দেশের মানুষ এখন হচ্ছে যে জামাতকে কোনো গোষ্ঠী মুনাফেক বা অন্য কিছু বললেও, যেটা একসময় বিএনপিও বলেছে, আবার বিএনপির সাথে আমরা সঙ্গী ছিলাম, আবার এখন মানে বিএনপি মুনাফেক কাফেরও বলতে পারে, এরকম জামাতকে যতই বলুক এটা জামাতের খুব বেশি কোনো ক্ষতি হবে বলে আমরা মনে করি না। কারণ জামাতের যে নেতৃত্ব দীর্ঘদিন আমরা সমাজে বসবাস করছি, বিগত 17 বছর সবচেয়ে জুলুম নির্যাতন শিকার, ফাঁসির মঞ্চে যাওয়া থেকে শুরু করে জীবনহানি, পঙ্গুত্ব, ক্রসফায়ার সবগুলো শিকার কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরে বেশি হয়েছে। সম্মানিত দর্শক, একটা বিরতিতে আমরা যাব, বিরতির পর আবার ফিরে আসবো। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ। আলমডাঙ্গাবাসীর জন্য সুখবর, পশুহাট রোডে উদ্বোধন হয়েছে সুজুকি সালমান মোটরস লাক্সারি মোটরসাইকেল শোরুম। এখন এক ছাদের নিচে পাচ্ছেন সুজুকি ব্র্যান্ডের
বিভিন্ন নতুন মোটরসাইকেল, দারুণ সুযোগ ও বিশেষ সুবিধা সহ আজই চলে আসুন পশুহাট রোড, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। যোগাযোগ 01339880255। সুজুকি সালমান মোটরস, বিশ্বাসের ঠিকানা। বিরতির পর আবার ফিরে এলাম। সঙ্গে থাকার জন্য আবার আন্তরিকভাবে ধন্যবাদ। জি, যেটা বলছিলেন। যে সেই ক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিগত 17 বছরে তাদের বলা যায় যে রাজনৈতিক এইরকম ইতিহাস নেই যে তাদের আমার মানে ব্যক্তিগত অ্যানালাইসিস যে বাংলাদেশের কোথাও কোনো থানায় তাদের নামে কেস হয়েছে, যেটা ফ্যাসিস্ট আমলে অহরহ আমাদেরকে জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে, বিনা কারণে আমাদের মানে কেস দেওয়া হয়েছে, বাড়ি থেকে তুলে আনা হয়েছে। এইরকম কোনো ঘটনা সারা দেশের কোনো থানায় আমার মনে হয় তাদের নেই। তাদের কোনো নেতাকর্মী জেলে গিয়েছে এরকম রেকর্ডও আমার কাছে মনে হয় না। সেই জায়গায় থেকে আসলে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাতের কাছে যে আসন দাবি করা বা এর সাথে আরো আভ্যন্তরীণ কিছু কথা তারা বলেছে, যেটা জামাতের কেন্দ্রীয় নেতৃত্ব এটা গ্রহণ করেনি, যে কারণেই তারা বেরিয়ে গিয়েছে। এই বেরিয়ে যাওয়াতে আমরা মনে করি যে আমরা 5 তারিখ পরবর্তী বাংলাদেশে জামাত যে অবস্থান তৈরি করেছে, এটার জন্য আমাদের সর্বশেষ যে 10 দলীয় জোট, বিশেষ করে আমাদের সাথে জুলাই অভ্যুত্থানের যারা নায়ক, যারা নেতৃত্ব দিয়েছে, তারা আমাদের সাথে আছে। যেহেতু 5 তারিখ পরবর্তী বাংলাদেশ তাদেরই বলা যায় যে বাংলাদেশকে দ্বিতীয়বার তারা বাক স্বাধীনতা মানুষের ফিরিয়ে দিয়েছে এবং সেই শক্তিটা আমাদের সাথে আছে। এজন্য আমরা মনে করি যে দেশবাসীও এই 10 দলীয় জোটের সাথে আছে এবং থাকবে মনে করি, এবং আগামীতে বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বে একটি বাংলাদেশ, মানবিক বাংলাদেশ গঠিত হবে ইনশাআল্লাহ। চুয়াডাঙ্গা জেলার 1 আসনের বাংলাদেশ জামাত ইসলামীর যে নির্বাচনী পরিচালনা কমিটি, সেই নির্বাচন পরিচালনা কমিটির আপনি সভাপতি। তদরূপ সভাপতি আপনি একজন দায়িত্বশীল মানুষ। সেক্ষেত্রে আগামী জাতীয় সংসদ নির্বাচন 12 ফেব্রুয়ারি, এই 12 ফেব্রুয়ারি নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার ক্ষেত্রে দলীয়ভাবে আপনারা কিভাবে পার্টিসিপেশন করবেন? জি, আমরা মনে করি যে বর্তমান যে সরকার, এই সরকারটা স্বাভাবিক কোনো সরকার নয়। এই সরকারটা বিগত 17 বছর মানুষ যে জুলুম নির্যাতন শিকার হয়েছে, মানুষ ভোট দিতে পারে নাই। যাদের বয়স আজকে 30-35 তারা এই প্রথম ভোট দেবে। বিগত সময়ে কখনো দিনের ভোট রাত্রে হয়েছে, কখনো নিজেদের ভিতর আসন ভাগাভাগির ভোট হয়েছে, কখনো বা ডামি নির্বাচন হয়েছে। এই যে বিষয়গুলো যেগুলো হয়েছে, এই বিষয়গুলো আগামীতে আমরা মনে করি যে বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। এই বিশেষ করে আমাদের মতো ইয়াং সমাজ, যাদের বয়স যারা 25 থেকে 30, এই ভোটারের সংখ্যা অনেক, 30 থেকে 35% যারা ইয়াং সমাজ এবার ভোট দেবে। আমরা মনে করি যে বিগত সময়ে ফ্যাসিস্ট হাসিনা যেভাবে ক্ষমতায় থেকে এই ধরনের ভোট করতে সাহস পেয়েছে তাদের রাষ্ট্রীয় বিভিন্ন শক্তি ব্যবহার করে, এখন আমরা মনে করি যারা এই ধরনের কাজ করবে এরকম শক্তি বাংলাদেশে এখন আছে বলে আমরা মনে করি না। বিশেষ করে বর্তমান সরকারের উপরে আমরা আস্থা রেখে আমরা বলতে চাই যে এই সরকার যেহেতু জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, বিগত সময়ের মতো নতুন একটি ফ্যাসিস্ট সরকার এদেশে আবির্ভাব হোক, এটা বাংলাদেশের মানুষ যেমন চায় না। আমরা মনে করি যে আরেকটা ফ্যাসিস্ট সরকার বসানোর জন্য মানে এইরকম গোজামিলের একটা নির্বাচন বাংলাদেশে এই সরকার করবে, এটাও আমরা বিশ্বাস করতে চাই না। এরপরও যদি কোনো দুর্বলতা সরকারের থাকে, ভোট যদি বিগত সময়ের মতো করার কোনো পরিবেশ এদেশে হয়, আমাদের সাংগঠনিক যে শক্তি আছে সেই শক্তি দিয়ে ইনশাআল্লাহ আল্লাহর পর ভরসা রেখে আমাদের সকল জনশক্তি এই ব্যাপারে প্রস্তুত আগামীতে ভোট সুষ্ঠু করার জন্য। এদেশের সরকারের প্রশাসনের পাশাপাশি আমাদের যে শক্তি আছে সেই শক্তি দিয়েই আমরা মনে করি যে একটি সুষ্ঠু ভোট মানে পরিবেশ তৈরি করার জন্য, ভোট মানে চলমান রাখার জন্য আমরা যেখানে যেভাবে শক্তি আমাদের নিয়োগ করা দরকার সেই ধরনের পরিবেশ আমাদের আছে, সামর্থ্য আছে, এবং সেটা আমরা ইনশাআল্লাহ ব্যবহার করব। এটা আমরা অনৈতিক কোনো পন্থায় আমরা বিশ্বাসী নয়। আমরা নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পদ্ধতিতেই এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলাম কায়েম হোক, এটা আমরা যেমন চাই, ঠিক তেমনি হবে আমরা ইসলামকে কারোর ওপর মানে চাপিয়ে দিয়ে জুলুমের মতো চাপিয়ে দিতে হবে ইসলামকে, সেটাও আমরা বিশ্বাস করি না। বাংলাদেশের মানুষ মানে ইসলামের সৌন্দর্য বিশ্বাস করেই আমাদের পক্ষে আছে এবং গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ারে আমরা মনে করি যে কোনো শক্তিই যে বিগত হাসিনার মতো ভোট করার চিন্তা ভাবনা, কেন্দ্র দখলের চিন্তা ভাবনা ইনশাআল্লাহ করবে না, আমরা বিশ্বাস করি। যেহেতু নির্বাচনকে সামনে রেখে আপনারা বিভিন্ন ধরনের কৌশল ইতিমধ্যে আপনারা করেছেন, সেটা আপনাদের দলীয় নির্দেশনায়।
সেক্ষেত্রে বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে আসছে না। আওয়ামী লীগের একটা ব্যাপক পরিমাণে একটা নির্বাচনী ভোট ব্যাংক আছে। সেক্ষেত্রে জামাত ইসলাম কি বিশেষ করে চুয়াডাঙ্গা 1 আসনের আওয়ামী লীগের ভোটের আশা করেন কিনা আপনারা? যে আমরা আমাদের আমিরে জামাত 5 তারিখের পরবর্তীতে উনি বলছিলেন যে আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। যদি একটি মানবিক বাংলাদেশ গড়তে হয় তাহলে এখানে এদেশে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তারা সহ এদেশে বিভিন্ন আদর্শিক ভিন্নতা আছে, থাকবে, থাকতেই পারে। সেই জায়গা থেকে বিবেচনা না করে যাতে দলমত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী যদি সুযোগ পায়, তাহলে যে স্লোগানটি আমাদের জামাত ইসলামী আমিরে জামাত দিয়েছেন সেটা হচ্ছে ঐক্যবদ্ধ বাংলাদেশ অথবা চলো একসাথে গড়ি বাংলাদেশ। এটা যদি করতে হয় তাহলে এখানে যে আদর্শিক ভিন্নতা থাকলেও তাদের সবাইকে নিয়েই আমাদেরকে সমাজ গঠনের জন্য কাজ করতে হবে। সেই ক্ষেত্রে যারা আমরা মনে করি বিগত সময়ে দেশে মানুষের উপর জুলুম নির্যাতন করেছে, এখানে এই সংখ্যাটা আমরা মনে করি সমাজের খারাপ লোকের সংখ্যা আসলে খুবই কম, পার্সেন্টেজটা। রাজনৈতিক কারণে দুর্বৃত্তায়ন হয় সেই ক্ষেত্রে যারা এই কাজের গুলো ইনভলভ থাকে সেই সংখ্যাটাও আসলে কম। তো আমরা মনে করি যে সাধারণ যারা আওয়ামী লীগের সাপোর্টার ভোট দিয়েছে, তারা যদি আসলে মনে করে যে জামাতের যে নেতৃত্ব আসছে, জামাত যেভাবে সমাজের মানে দায়বদ্ধতা থেকে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে যে আস্থা অর্জন করেছে, সেখানে মানে বিএনপির ছাড়া জামাতকেই তারা বেটার মনে করছে আমরা মনে করি। এবং সেই ক্ষেত্রে অনেকেই আমাদেরকেই উইলিংলি কথা দিয়েছে বা উইলিংলি আমরা মনে করি যে তাদের একটা ভোটের পার্সেন্টেজ, তারা যদি ভোটের সেন্টারে যাওয়ার সুযোগ পায় তাহলে তাদের একটা উল্লেখযোগ্য সংখ্যক ভোটার আমরা মনে করি যে আমাদের পক্ষেই ভোট দেবে। এটা আমাদের বিশ্বাস। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রের থেকে যে সাংগঠনিকভাবে যে ইভ্যালুয়েশন, যে মূল্যায়ন, সেই মূল্যায়নের ক্ষেত্রে দিক দিয়ে দেখি যে চুয়াডাঙ্গা যে জেলার 1 আসন, এই 1 আসনটা আসলে সি ক্যাটাগরির ছিল। তো সেই জায়গা থেকে 5,11,659 ভোটার সংখ্যা। তো এই ভোটার সংখ্যার মধ্যে আপনারা কত পার্সেন্ট আসলে ভোট আশা করেন? আর যদি এই আসন থেকে এমপি নির্বাচিত হয় যদি দাঁড়িপাল্লার পক্ষ থেকে মাসুদ পারভেজ রাসেল, সেক্ষেত্রে আপনি চুয়াডাঙ্গা জেলার একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে চুয়াডাঙ্গার তথা আলমডাঙ্গা উপজেলার কোন কোন কাজগুলা প্রাধান্য দিবেন? জি, আসলে আমরা এখানে যেটা বললেন যে সি ক্যাটাগরি, আসলে আমাদের এই অঞ্চলটা আসলে অবহেলিত। আমরা তো ছোটবেলা থেকে দেখে আসছি, এখানে কোনোদিন মন্ত্রী হয়নি আমার জানা মতে। তবে এখানে আমাদের বিগত সাংসদ হুইপ হিসাবে প্রতিমন্ত্রী মর্যাদায় ছিলেন। তো বিগত সরকার যেহেতু মানে দুর্নীতিতে আকণ্ঠ থাকার কারণে উন্নয়ন যেমন হয়েছে, দুর্নীতিও তার চেয়ে বেশি হয়েছে। যে কারণে আমাদের আলমডাঙ্গা যেমন প্রথম শ্রেণীর পৌরসভা হওয়ার পরও আমাদের কাঙ্ক্ষিত কোনো উন্নয়নই নেই। আমরা যেমন আসন সি ক্যাটাগরি বলছেন, এখানে এ ক্যাটাগরির আমাদের পৌরসভা হওয়ার পরও আমরা সি ক্যাটাগরিতে অবস্থান করছি উন্নয়নের দিক থেকে। তা আমরা মনে করি যে আমাদের যদি কোনো সুযোগ হয়, আমাদের এমপি প্রার্থীর বাড়ি আলমডাঙ্গা, ওনার যদি সুযোগ হয়, আমাদের দল ক্ষমতায় যদি আসে, আমরা মনে করি সর্বাগ্রে আলমডাঙ্গার জন্য আমরা এই যে চলাফেরা করতে, যেহেতু আলমডাঙ্গার অলি গলি আমাদের প্রতিনিয়তই যাতায়াত, এখন না অনেক আগে থেকেই। তো সেই ক্ষেত্রে এই রাস্তাঘাটগুলো প্রথম শ্রেণীর পৌরসভা হিসাবে যে সুবিধা আসলে আসে সরকার পক্ষ থেকে, বা একটা পৌরসভা যে স্থানীয় আয়ের উৎস থেকে যেটা হেভিউজ অ্যামাউন্ট যে আয় হয়, আমি মনে করি যদি 7 জন ব্যক্তি এখানকার মেয়র হয় তাহলে এই আয় দিয়েই এই পৌরবাসীর জন্য অনেক কিছু করা সম্ভব। সেটা আমাদের সদিচ্ছা নেই। এজন্য প্রথমেই মানুষের যে মানে ভোগান্তি রাস্তাঘাট পৌর এলাকার, এটা আমাদের একটা প্রায়োরিটি। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এই যে আলমডাঙ্গা শহরের ভিতরে বিশেষ করে মাংসের বাজার থেকে শুরু করে আমাদের কিছু নির্দিষ্ট জায়গা আছে, যে জায়গাগুলো আসলে খুবই পরিবেশের দিক থেকে যেমন খারাপ, আবার আমাদের মানে রাস্তা ন্যারো হওয়ার কারণে মানে এই যে যানজটের একটা অবস্থা, সেটা নিরসনের জন্য একটা সুষ্ঠু নগর প্ল্যান প্রয়োজন প্রথম শ্রেণী পৌরসভা হিসাবে, যেটা বিগত সময় হয়নি। আমাদের সুযোগ আসলে আমরা সেটা করার জন্য মানে অবশ্যই আমরা এটাকে প্রায়োরিটি দেবো। সর্বোপরি আলমডাঙ্গায় একটা চিত্ত বিনোদনের যদি একটা ব্যবস্থা করা যায়, যেমন আমাদের পাশে কুমার নদ রয়েছে, এটাকে যদি কোনো ভালো মানের মানে একজন মানে কি বলা যায় যে এই প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি মানে নিজে বিশ্বাসী এবং রক্ষার্থে যদি এইটাকে মানে মানুষের জন্য, শিশুদের জন্য যদি একটা পরিবেশ তৈরি করা যায়, এটা একটা ভালো একটা
জায়গা তৈরি হবে আলমডাঙ্গার জন্য, সেটা আমাদের আমি ব্যক্তিগতভাবে চিন্তা করি এই ধরনের পরিবেশ যদি আলমডাঙ্গা হয় তাহলে আলমডাঙ্গাবাসীর জন্য একটা ভালো অবস্থা হবে। আর যেটা আপনি বললেন যে শুরুতে যে আমাদের এই আসনটি এই অবস্থায় ছিল, সেখান থেকে আমরা মনে করি যে 5 তারিখের পরবর্তী বাংলাদেশে আমরা মনে করি যে আমাদের ভোটের সাধারণ ভোটের পরিমাণ, মানুষের আস্থার পরিমাণ অনেক বেড়েছে। সেই হিসাবে আমাদের এই যে সি ক্যাটাগরি বলি বা সেটা থেকে আমরা অনেক আগেই অনেক উপর পর্যায়ে ইনশাল্লাহ আমরা পৌঁছে গেছি বলে আমরা মনে করি, যেটার বাস্তব নমুনা বিভিন্ন মানে এক আসনের প্রত্যেকটি গ্রামে গেলে সেটা আমরা অবস্থা আর কি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে যে আমাদের আমরা মনে করি যে পরিবেশ ইনশাল্লাহ তৈরি হয়েছে, আমরা আমাদের এই আসনে। সম্মানিত দর্শক, ছোট্ট একটা বিরতির পর আমরা আবার ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। আলমডাঙ্গাবাসীর জন্য সুখবর, পশুহাট রোডে উদ্বোধন হয়েছে সুজুকি সালমান মোটরস লাক্সারি মোটরসাইকেল শোরুম। এখন এক ছাদের নিচে পাচ্ছেন সুজুকি ব্র্যান্ডের বিভিন্ন নতুন মোটরসাইকেল, দারুণ সুযোগ ও বিশেষ সুবিধা সহ। আজই চলে আসুন পশুহাট রোড, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। যোগাযোগ 01339880255। সুজুকি সালমান মোটরস, বিশ্বাসের ঠিকানা। ধন্যবাদ দর্শক মন্ডলী। আমাদের এই আসনে আমরা জয়ী হওয়ার আমরা মানে বাকি আল্লাহ তাআলার ইচ্ছা, তবে আমরা জয়ের ব্যাপারে আমরা আশাবাদী, শতভাগ আশাবাদী। এবং এই জয়ী হলে আমরা বিশেষ করে এই আলমডাঙ্গা পৌরর ব্যাপারে, যে আমরা আলমডাঙ্গা একটা গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক একটা উপজেলা, যে উপজেলা 15টি ইউনিয়ন একটি পৌরসভা নিয়ে গঠিত একটা বৃহৎ উপজেলায় বলা যায়, বৃহৎ উপজেলার ভিতরে আলমডাঙ্গা উপজেলা একটি। সেই আলমডাঙ্গা একটা ঐতিহ্যবাহী একটা উপজেলা, সেখানে আমাদের মানে নাগরিক যে সুবিধা, সেই সুবিধা থেকে মানে একেবারেই বলা যায় আমরা বঞ্চিত। বিগত সময় একটা বিশেষ দলের বারবার মেয়র হলেও সেখানে আমরা দেখেছি যে মানে আমাদের বর্তমান যে মেয়র ছিলেন লাস্ট, তার বাড়িতে আসার রাস্তাটাও তিনি করে যেতে পারেন। সবচেয়ে বড় সমস্যা হলো যে ড্রেনিং সিস্টেমটা। জি, যদি এই মানে ওই যে বললাম, যদি সঠিক নগর প্ল্যান করা হয় তাহলে এখানে এইগুলোর ব্যাপারে প্রচুর বরাদ্দ আনা হয়, অথচ সেইগুলার মানে পরিকল্পনার যথাযথ না হওয়ার কারণেই জনগণের সুবিধার জন্য ড্রেনেজ ব্যবস্থা করা আছে, এটাই 2-1 বছর পর এটাই ভোগান্তির কারণ হচ্ছে। সর্বোপরি যেটা আমি বলছিলাম যে আমাদের বিগত মেয়র সাহেবের রাস্তাটা উনি মানে যদি সদিচ্ছা থাকতো তাহলে নিজের আসা যাওয়ার রাস্তাটা অন্তপক্ষে উনি ভালো করতে পারতেন, যেটা আপনি সহ আমরা নিয়মিতই যাতায়াত করি, যেখানে একজন সুস্থ মানুষ মানে গেলেও অসুস্থ হয়ে যাবে এমন একটা অবস্থা। আর রোগীদের কথা আমরা তো বাদই দিলাম। এজন্য আমরা মনে করি সবার আগে আমাদের আল্লাহ তাআলা যদি আমাদের এই আসনে এমপি প্রার্থী জয়ী হওয়ার সুযোগ দেন, আলমডাঙ্গা পৌরসভা রাস্তাঘাটের উন্নয়ন, সেই সাথে সাথে আমরা একটি যাতে করে পার্কের যে বিষয়টা আমি বললাম সেটা, এবং এর পাশাপাশি আমাদের এই যে আলমডাঙ্গা শহরটা মানে দ্রুতই মনে হচ্ছে যানজটের দিকে চলে যাচ্ছে, এইটার ব্যবস্থাপনা, সুষ্ঠু ব্যবস্থাপনা কিভাবে করা যায় সেই ব্যাপারে আমরা ইনশাআল্লাহ উদ্যোগ গ্রহণ করব। দর্শক, সম্মানিত দর্শক, রাজনৈতিক নেতারা সবসময় জনগণকে আসলে কনভিন্স করার জন্য এবং তাদের পক্ষে আনার জন্য এবং নির্বাচনে ভোট আদায়ের জন্য বিভিন্ন ধরনের কিন্তু তারা আশ্বাস দিয়ে থাকেন। যেহেতু এই 2023 জাতীয় সংসদ নির্বাচন এটা একটা গুরুত্বপূর্ণ নির্বাচন, সেক্ষেত্রে জনগণের ভিতরে এক ধরনের আবেগ এবং উৎকণ্ঠাও কাজ করছে এবং বিভিন্ন ধরনের আশাও তারা দেখছেন যে আগামীতে যারা ক্ষমতায় আসবেন তারা অবশ্যই একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করবেন। সেক্ষেত্রে আজকের অনুষ্ঠানের একেবারেই শেষ প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা 1 আসনে দাঁড়িপাল্লার প্রার্থী হলেন মাসুদ পারভেজ রাসেল। এই এলাকার জনগণ মাসুদ পারভেজ রাসেলকে নির্বাচনে কেন নির্বাচিত করবেন, এই ব্যাপারে আপনি চুয়াডাঙ্গা জেলার 1 আসনের এই নির্বাচন পরিচালনা জামাত ইসলামের নির্বাচন পরিচালনা কমিটির একজন সভাপতি, সেই হিসেবে আপনার কোনো মেসেজ আছে কিনা এবং আপনাদের দলীয় কোনো যে ইশতেহার এ পর্যন্ত আসছে কিনা? যে আমাদের দলীয় ইশতেহার ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয়ভাবে ঘোষণা করা হয়েছে, খুব শর্ট টাইমে আমাদের জেলা ভিত্তিক একটা ইশতেহার হবে, সেটাই আমাদের আসনের ইশতেহার হিসেবে আমরা ইনশাআল্লাহ প্রকাশ করব খুব দ্রুত, সেটা আমাদের কাজ চলছে। আর আমাদের কেন ভোট দেবে, আমরা মনে করি যে 5 তারিখের পরে মানবিক বাংলাদেশ গঠনে যে ডাক দিয়েছেন আমাদের ডাক্তার আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, তার প্রতি ইতিমধ্যে দেশ এবং বিদেশে মানুষের আস্থা রেখেছে, দেশের মানুষের আস্থা রেখেছে, এবং এর পাশাপাশি উনি এবং আমাদের সংগঠন, কেন্দ্রীয় সংগঠন যার প্রতি এই আসনে আস্থা রেখেছেন তিনি হচ্ছেন আমাদের অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। তিনি আমাদের এলাকার সন্তান,
যিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সমাজ জীবনে নেতৃত্ব দিয়ে এসেছেন। তার নেতৃত্বের কোয়ালিটি যারা ওই সময়ে ছাত্র জীবনে ওখানে পড়াশোনা করছে তারা সবাই জানে যে তার নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আছে। আর নেতৃত্ব মানে যদি ধরে রাখতে হয় তাহলে তার সবার আগে যেটা প্রয়োজন, যাতে তার ভিতরে যদি নৈতিক স্খলন না থাকে, আর রাজনৈতিকভাবে যদি দুর্বৃত্তায়ন না হয়, অর্থনৈতিকভাবে যদি সে দুর্নীতিপরায়ণ না হয়, তাহলে অবশ্যই আমরা মনে করি জনগণ তাকে পছন্দ করবে, তাকে বেছে নেবে। আমরা মনে করি যে আমাদের অ্যাডভোকেট রাসেল ভাই একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, একজন রাজনৈতিক কর্মীর বিভিন্ন নেগেটিভ মানে চরিত্র থাকতে পারে, নেগেটিভ মানে ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, কিন্তু আমাদের মাসুদ পারভেজ রাসেল ভাইয়ের এই ধরনের কোনো ব্যাকগ্রাউন্ড এখন মানে কেউই দেখাতে পারবে না বলে আমরা মনে করি। তিনি একজন যেমন শিক্ষিত এবং ছাত্র জীবনে রাজনীতি করার একটা অভিজ্ঞতা আছে। সর্বোপরি বাংলাদেশ জামাত ইসলামীর যে ভীষণ, এদেশের বুকে সৎ এবং যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত করা, সেই দিক থেকে আমাদের অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল একজন সৎ এবং যোগ্য ব্যক্তি, যে সৎ যোগ্য ব্যক্তির মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়া সম্ভব। এবং বাংলাদেশকে যদি আগামীতে নেতৃত্ব দিতে হয় তাহলে সৎ যোগ্য ব্যক্তিরাই নেতৃত্ব দিতে পারবে। তাহলেই বাংলাদেশ বিগত সময়ের যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল সেটা থেকে মুক্তি হবে। সর্বোপরি মানবিক বাংলাদেশ গঠনের যে ডাক আমির জামাত দিয়েছেন, সেটা যদি গঠন করতে হয় অবশ্যই সৎ যোগ্য নেতৃত্ব দরকার, এবং সেগুলো আমরা মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলের ভিতরে আছে। এজন্যই এই এক আসনবাসী আমাদের অন্যান্য প্রার্থীর তুলনায় তাকে এই দিক থেকে বিবেচনায় বেটার মনে করে তাকে ভোট দেবে বলে আমরা মনে করি, এবং তাকে এই 12 তারিখের নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং এক আসনবাসীকে সেবা করার অবশ্যই সুযোগ দেবেন। এবং আমি বিশ্বাস করি তার যে যোগ্যতা আছে, আগামীতে এই তার নেতৃত্বের মাধ্যমে এক আসনে, যোগ্য নেতৃত্বের মাধ্যমে এক আসনের যে উন্নয়ন, এক আসনের মানুষের যে দীর্ঘদিনের লালায়িত স্বপ্ন, সেটা ইনশাল্লাহ পূরণ হবে। গুরুত্বপূর্ণ একটা ছোট্ট প্রশ্ন আমরা এড়িয়ে গেছি, সেই প্রশ্নটা রাখতে চাই। যেহেতু এক আসনে আরেকটি শক্তিশালী দল নির্বাচন করছে, অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেখানে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে লড়ছেন শরীফুজ্জামান শরীফ। শরীফুজ্জামান শরীফকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আর যদি শরীফুজ্জামান শরীফ এখানে এমপি নির্বাচিত হন, নির্বাচনের পরবর্তী সময় আপনারা ওনার সাথে কিভাবে কাজ করতে চান? না, আমাদের আমির জামাত বলেছেন যে আমরা ক্ষমতায় গেলেও আমাদের প্রতিপক্ষ বা বিরোধ যে শক্তি আছে তাদেরকে সাথে নিয়ে দেশ গঠনের কাজ করবেন, এ ব্যাপারে আমরা একমত। আবার এখানেও যদি আমাদের যিনি প্রতিপক্ষ, আমাদের বড় ভাই শরীফুজ্জামান শরীফ, যিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক, তার রাজনৈতিক ক্যারিয়ার আছে, তিনি যদি নির্বাচিত হন, আমরা মনে করি যে আমরা দিন শেষে সবই এলাকার সন্তান, তিনিও আলমডাঙ্গায় সন্তান। তো রাজনীতিতে আসলে প্রতিযোগিতা থাকবে, কিন্তু দুর্বৃত্তায়ন বা প্রতিহিংসা থাকবে না, এটা আমরা বিশ্বাস করি, এই মটো নিয়ে আমরা চলি। তবে আমাদের বিগত সময় 17 বছরের জুলুম, নির্যাতন, নিষ্পেষণ সহ্য করার অভিজ্ঞতা আছে। আগামীতে এর চেয়ে বেশি কোনো অবস্থা তৈরি হবে বলে আমরা মনে করি না। আর আমরা নির্বাচিত হলেও জাতির বৃহত্তর স্বার্থে সবাইকে নিয়ে ইনশাল্লাহ আমরা কাজ করব। সেক্ষেত্রে শরীফুজ্জামান শরীফ যদি নির্বাচিত হয়, সেক্ষেত্রে তখন আপনারা কি করবেন? আমাদের কাজ দেখেন যে আমরা সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত করার জন্য আমরা কাজ করি ছাত্র জীবন থেকেই। এখানে আমাদের যে নির্বাচন, আমাদের অনেক কাজের ভিতরে নির্বাচনের কাজটা একটা। আমাদের অন্যান্য চলমান কাজ সারা বছরই চলে, এখন আমরা নির্বাচনের কাজ করছি। নির্বাচন শেষে আমাদের সাংগঠনিক যে সৎ যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার যে কাজ, সেই কাজ আমাদের চলমান থাকবে, সেই কাজে আমরা আত্মনিয়োগ করব। এই ক্ষেত্রে যদি রাজনৈতিক দুর্বৃত্তায়ন ফের শুরু হয়, তাহলে আমরা মনে করি বিগত সময়ে 17 বছর হাসিনা এই ধরনের অনৈতিক কাজ করার জন্য যেমন টিকতে পারেনি, নতুন করে যদি কারোর এরকম আবির্ভাব হয়, তারাও ইনশাল্লাহ টিকতে পারবে বাংলাদেশে। কারণ বাংলাদেশের বর্তমান যে মানে যুব সমাজ, এটা তারা অনেক সচেতন, এবং তারা এটা করতে চাইলেও আমরা মনে করি যে বাংলাদেশে সেই পরিবেশ তারা তৈরি করতে পারবে না। এবং তারা নির্বাচিত হলেও তাদের সাথে এইরকম কোনো বৈরী আচরণ আমাদের হয় নাই যে আমাদের সাথে কোনো দুর্ব্যবহার বা দুরাচরণ হবে, এটা আমরা রাজনৈতিকভাবে বিশ্বাস। সম্মানিত দর্শক, আগামীর বাংলাদেশ হোক একটা সুন্দর বাংলাদেশ, এবং সহনশীল রাজনীতির মধ্য দিয়ে এই সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হোক, এবং সেই ক্ষেত্রে প্রত্যেকের জায়গা থেকে বাংলাদেশকে সুন্দরভাবে তৈরি করার ক্ষেত্রে যেহেতু একটি স্লোগান ইতিমধ্যে উঠেছে, চলো একসাথে বাংলাদেশ গড়ি। যে মতের মানসিক হোক না কেন, যে মতাদর্শের মানসিক হোক না কেন, যেখান থেকে যে যার রাজনীতির মতবাদকে সামনে তুলে ধরার চেষ্টা করুক না কেন, আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নির্বাচনে জিতুক বা হারুক,
প্রত্যেকের জায়গা থেকে সকলের সাথে মিলে দেশ গড়ার কাজে তারা নিজেদেরকে সংযুক্ত করুক, এই প্রত্যাশায় ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।